আমি এখন তোমাদের যশোর বোর্ড 2023 এমসিকিউটা সলভ করব। তোমরা খুব ভালো করে দেখো। আচ্ছা, একে আছে গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ কি? আচ্ছা, তাহলে আমরা গ্রাহামের সূত্রটা কি জানি? কোন গ্যাসের ব্যাপনার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতে। তাহলে ব্যাপনারকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্ব হচ্ছে ডি, তাহলে অ্যানসার হবে ঘ। অ্যানসার হবে ঘ। ক্লিয়ার? আচ্ছা, বলছে NH3 H2 এবং NH4 এই বিক্রিয়া অনুবন্ধী অম্ল কি? মনে রাখতে হবে, অনুবন্ধী অম্লের সংজ্ঞা দিতে গেলে ক্ষারক থেকে শুরু করতে হবে। কোন ক্ষারকের সাথে একটি হাইড্রোজেন বা প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয়, তাহলে একটা প্রোটন সংযোগ হবে। তাহলে NH3 এর সঙ্গে একটা প্রোটন সংযোগ হলে কি হবে? NH4 হবে, মানে এইটি। অর্থাৎ অ্যানসার হবে কিন্তু ক। ক্লিয়ার? তিনে বলেছে বেনজিন বলয়ে বন্ড সি ডবল এইচ মূলক উপস্থিত থাকলে কত নং কার্বনে ইলেকট্রন বেশি থাকে? একটা জিনিস মনে রাখতে হবে, সি ডবল এইচ কিন্তু মেটা নির্দেশক। ক্লিয়ার? এই জিনিসটা এখানে দেখাই দিই একটু। দেখো, বেনজিনের আছে 6টা পজিশন, 1 2 3 4 5 আর 6। যদি অর্থোপেরা হয়, অর্থোপেরা নির্দেশাবলী সবসময় জোড় সংখ্যা বিশিষ্ট 2 4 আর 6 পজিশন আক্রমণ করে, ইলেকট্রন বেশি থাকবে। আর যদি মেটা পজিশন হয়, যদি মেটা হয় তাহলে 3 5 আর 1 এই বেজোড় সংখ্যায় থাকবে বেশি। তাহলে এটা হচ্ছে সি বন্ড সি ডবল এইচ কিন্তু মেটা মূলক, তাহলে মেটা আসলে আপনার বেজোড় সংখ্যার সঙ্গে থাকবে। তাহলে 3, অ্যানসার হবে 3 খদা। যদি বলতো যে এমন একটা মূলক বললো যেটা অর্থোপেরা নির্দেশক, তাহলে কিন্তু জোড় সংখ্যা বিশিষ্ট কার্বনের সঙ্গে যাবে। চাই বলেছে স্থির আয়তনে নির্দিষ্ট স্তরে আদর্শ গ্যাসের পি বনাম টি বাই টি বনাম টি লেখচিত্র কেমন হবে? এখানে আদর্শ গ্যাস বলেই দিয়েছে, আদর্শ গ্যাস বলে দিয়েছে। কি বলেছি দেখো, আদর্শ গ্যাস কিন্তু বলে দিয়েছে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু লেখ হবে সোজা, তাহলে এই ক অ্যানসার। বুঝা গেছে? 5 দাগ দেখো, 5 দাগে বলেছে কি সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? মনে রাখতে হবে, অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যাতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে হাকেল নীতি অনুসারে। হাকেল নিয়ম অনুসারে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। আচ্ছা, আমরা গোয়া দাগে একটা বিবেচনা করি। দেখো, গোয়া দাগে প্রতিটা দ্বিবন্ধনে দুটো করে পাই ইলেকট্রন, তাহলে একটা দুটো দ্বিবন্ধনে 4টি পাই ইলেকট্রন। তাহলে 4n+2 কত? 4 - 2 মানে 2। 4n = 2, n কত? 1/2। মনে রাখতে হবে, n এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটি অ্যারোমেটিক। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ হয়, তাহলে অ্যারোমেটিক যৌগ নয়। দেখো, n এর মান ভগ্নাংশ আসছে, এজন্য অ্যানসার হবে গ দাগ।
আচ্ছা দেখো বলেছে 6 টাকা যে ইলেকট্রোফাইল হলো। আচ্ছা মনে রাখতে তাহলে ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল মনে রাখতে হবে ইলেকট্রোফাইল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে প্রশম। ক্লিয়ার? ধনাত্মক কারা? যাদের মাথার উপর প্লাস চিহ্ন থাকে, এটা হচ্ছে ধনাত্মক। আর প্রশম কারা? যাদের মিনিমাম অষ্টক অপূর্ণ, ষষ্ঠক পূর্ণ থাকবে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, SO3। সোজা কথায় দেখো তিনটি হলো থাকবে, লাস্টের মৌল হবে তিনটে। ঠিক ক্লিয়ার? তাহলে কি ইলেকট্রোফাইলে SO3 আছে, তাহলে এক অ্যান্সার হবে। আবার তিনও অ্যান্সার হবে। মনে রাখতে হবে RMGX এটা কিন্তু নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। তাহলে অ্যান্সার হবে 1 আর 3 গড়া। বুঝা গেছে? অ্যান্সার হবে কিন্তু 1 আর 3। আচ্ছা বলছে কোনটি জারক এবং বিজারক উভয়? তাহলে আমরা তো জারক এবং বিজারক উভয় জানি, বেশি না কম সংখ্যক জারক বিজারক উভয়। ঠিক আছে? H2O2, সালফার ডাইঅক্সাইড, ওজোন, আয়রন আর আয়োডিন। দেখেন তো কোনটি আছে? হাইড্রোজেন পারঅক্সাইড আছে। অ্যান্সার হবে ঘ। ক্লিয়ার বিষয়টা? গাঢ়টাকে কি বলেছে? এ দ্রবণের শতকরা ঘনমাত্রা কত? ঠিক আছে? আচ্ছা দেখো শতকরা পরিমাণ আছে Cm/10%। তাহলে C মানে কি? ঘনমাত্রা। কত? 0.2। ঠিক আছে? এ দ্রবণের ক্ষেত্রে 0.2 গুণ হচ্ছে এ দ্রবণ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু 98। ক্লিয়ার? সে 98/10 ক্যালকুলেটর চালে 1.96% হবে। ঠিক আছে? অ্যানসার হবে ঘ। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেনটা বিশাল ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে? কেমন করে? দেখো দুটো ভাগ করো। আছে 150 ml 0.2 m সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স, আবার 200 ml 0.25 m NaOH ইকুইভ্যালেন্স। আচ্ছা এই দুটো গুণ করে দাও আর এই দুটো গুণ করে দাও, কত কত হয়েছে দেখো। হ্যাঁ আচ্ছা বলো। একটা আছে 30 মিলিলিটার, 30 মিলিলিটার যখন গুণ করে দেওয়া যাবে তখন এটা 1 m হবে। H2SO4 এটা গুণ করে দাও, পজিটিভ করে 50, তাহলে 50 ml 1 m NaOH। ক্লিয়ার? তাহলে এটা মানে 30, এটা বেশি 50। এইবার দেখো বিক্রিয়া করো। বিক্রিয়াটা আছে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস পানি। দেখেন 2 মোল, আর এখানে দুটো সাইডে 2 মোল। আচ্ছা দেখো সালফিউরিক অ্যাসিডের আছে 1 মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল। মনে রাখবা যা কম ঘনমাত্রা সেটা দিয়ে আগে বিবেচনা করি। মনে করো সালফিউরিক অ্যাসিডের 1 মোলকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত লাগে? সালফিউরিক অ্যাসিডের 1 মোলকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের লাগে 2 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি আমি 30 মিলিলিটার নিই, দেখো সালফিউরিক অ্যাসিডে 30 মিলিলিটার নিই, তাহলে এর লাগে কত? 60 মিলিলিটার। 60 মিলিলিটার কি দ্রবণে আছে? নেই সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তো আমার ফর্মুলা ভুল গেছে। ঠিক আছে? এইবার আমি উল্টোটা দিয়ে করি, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই। দেখো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মিলিলিটার আছে? 50 মিলিলিটার। তাহলে 50 মিলিলিটার এখানে আমি লিখলাম। উপরের দিকে থেকে দেখা যায় সোডিয়াম হাইড্রোক্সাইডে যে কয় মোল লাগে সালফিউরিক অ্যাসিডের তার অর্ধেক লাগে। এর 2 মোল লাগলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল লাগে। তাহলে যদি 50 মিলিলিটার লাগে তাহলে লাগবে কত? অর্ধেক 25 মিলিলিটার। কিন্তু দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে কত? 30 মিলিলিটার। তাহলে দ্রবণে অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট অম্ল থাকবে। কত? 30 - 25 = 5 মিলিলিটার। 5 মিলিলিটার। দ্রবণটি কি হবে? দ্রবণটি কিন্তু অম্লীয় হবে। ক্লিয়ার?
তাহলে কোশ্চেন প্রথমটা পেয়ে গেছি, ক পাইছি কি এমনটি কি দ্রবণটি কিন্তু অম্লীয় হবে। আনসার হবে হচ্ছে দ্রবণটি অম্লীয়, ল্যাক কিন্তু সঠিক। আর কি এ দ্রবণ দ্বারা বি দ্রবণ সম্পূর্ণরূপে প্রশমিত হলো, মানে হচ্ছে 2 সঠিক। আনসার হবে হচ্ছে 1 আর 2 ক দাগ। 10 দাগ বলেছে কোনটি পাকা কলায় বিদ্যমান থাকে। আসলে বিভিন্ন ধরনের এস্টার থাকে কিন্তু পাকা কলায়, পাকা আনারসে, ঠিক আছে, জামে, লিচুতে যেগুলো থাকে এগুলো কিন্তু খুবই পড়ে। আনসার হবে হচ্ছে অ্যামাইড অ্যাসিটেট। ক্লিয়ার, ক দাগ। আনসার হবে অ্যামাইড অ্যাসিটেট, ক দাগ। বলেছে আলোক সক্রিয় সমান হওয়ার জন্য অ্যালকিনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হতে হবে। ঠিক আছে, এখানে অ্যালকিন বলেছে, আসলে দেখতে হবে আমাদের কোশ্চেনটা কি। সর্বনিম্ন কিন্তু 7টা হওয়া প্রয়োজন। ঠিক আছে, সর্বনিম্ন 7টা হওয়া প্রয়োজন। আনসার কিভাবে কোশ্চেন হতে পারে, কিভাবে দেখো, আলোক সক্রিয় মানে আছে কাইরাইল কার্বন আছে, এরকম হতে হবে। একটা মনে করি H, এইটা ধরো CH3, তাহলে এক কার্বন বিশিষ্ট দেওয়া যাবে না, তাহলে C3H7, 3 কার্বন বিশিষ্ট আর রয়েছে 2 কার্বন বিশিষ্ট H5। ক্লিয়ার, তাহলে এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, এখানে 3 কার্বন, তাহলে কয় কার্বন আছে? 3 আর 3 6 আর নিজে 1 7। বুঝা কথায় কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন পরমাণু থাকে বা মূলক থাকে, যে পরমাণুর 4টি হাতে 4টি ভিন্ন মূলক থাকবে তাকে বলা হবে কাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে এই যৌগটায় কিন্তু সর্বনিম্ন 7টা কার্বন থাকবে, তাই आंसर হয়েছে 7, ক দাগ। आंसर হবে ক দাগ। আচ্ছা, এবার 12 দাগে কি বলেছে? বলেছে যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন এত মিটার হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত? আচ্ছা, আমরা ধরলাম T1 হচ্ছে 0 ডিগ্রি মানে 273 কেলভিন, T2 হচ্ছে 20 ডিগ্রি মানে 293 কেলভিন আয়তন। আচ্ছা, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কত? অক্সিজেন গ্যাসের আয়তন আছে এত, V2 হচ্ছে 3.5 লিটার, তাহলে V1 equal to what? সূত্র বাতাই দাও, V1 by T1 equal to V2 by T2। ক্লিয়ার, তাহলে হচ্ছে V1 আসবে হচ্ছে V2 by T2 গুণ T1। কত আসছে आंसर? এই কত আসছে आंसर? 5.76 লিটার। কত? 5.76 লিটার। এটা কিন্তু आंसर হবে 5 পয়েন্ট। কত হবে आंसर? ক্লিয়ার, 5.76 লিটার। আচ্ছা, 13 দাগে, এটা 12 দাগ দেখালাম। দেখো 13 দাগে কি বলেছে? যে এত এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ppm ঘনমাত্রা কত? তাহলে কত m? 0.15 m, 0.15 m। m কে লেখা যাবে মোল পার লিটার, পুরো মোল পার লিটার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা কিসের? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 0.15 গুণ হচ্ছে 40, এটা লেখা যাবে গ্রাম পার লিটার। কারণ কি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে 40 গ্রাম। ক্লিয়ার, আচ্ছা তাহলে আমি মোলার থেকে গ্রামে যেতে গেলে আণবিক ভর দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে 0.15 গুণ 40, কাহিনী আছে আমি মনে রাখতে হবে ppm মানে মিলিগ্রাম পার লিটার, তাহলে 1 গ্রাম ইকুয়াল টু কত? 1000 মিলিগ্রাম, তাহলে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল কত? মিলিগ্রাম পার লিটার, 4×60 মানে 6000। এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। ক্লিয়ার, তাহলে आंसर হবে ঘ 6000। আচ্ছা, 14 টাকে কি বলেছে? দেখো বলেছে কোনটি জারিত হয়ে যায়। আচ্ছা, আমরা জানি কি জারণ মান যদি বৃদ্ধি হয় তবে জারণ হয়। ঠিক আছে, এখানে S এর হচ্ছে +2 জারণ মান, এখানে হচ্ছে +4, তাহলে জারণ মান কি বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, জারণ মান বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে অর্থাৎ এটা হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া তাহলে কি জারিত হবে কি? SnCl2 ঘ দাগ হবে आंसर। বুঝা গেছে বিষয়টা? দেখো 15 দাগ হচ্ছে কৃষিকাজে সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড কোনটি? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমার আগের যে এমসিকিউ সমাধানগুলো আছে তাতে কিন্তু দেওয়া আছে, একদম 4 টাকার আমি দিয়ে দেখিয়ে দিয়েছি, এইজন্য আর পুনরায় দিলাম না। आंसर হবে গ pH। ক্লিয়ার,
আচ্ছা 16 দাগে বলেছে এ ধাতুর ক্ষেত্রে ই এ অবলিক এ টু প্লাস মানে জারণ বিভব দেওয়া আছে, এটা হলো জারণ বিভব দেওয়া আছে। আচ্ছা সোজা কথায় জারণ বিভব কার বেশি সেটা হচ্ছে এ, তাহলে এর জারণ হবে, তাহলে আমি লিখতে পারি ই কোষ ইকুয়াল টু ই অ্যানোড যোগ হচ্ছে ই ক্যাথোড। মনে রাখতে হবে কোনো সময় এই জায়গায় মাইনাস হওয়ার দরকার নাই। তাহলে ইতে ঘটে কি অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে কি বিজারণ। অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে কি বিজারণ। তাহলে কার জারণ হয়েছে এ, তাহলে এ কে জারণ ফর্মে লিখব প্লাস কার বিজারণ হয়েছে বি, তাহলে বি কে কিন্তু বিজারণ ফর্মে লিখতে হবে, মানে আগে আয়ন লিখতে হবে। তাহলে এর তো জারণ বিভবই দেওয়া আছে, কিন্তু বি এরও জারণ বিভব দেওয়া আছে, কিন্তু বি রয়েছে কি বিজারণ। তাহলে 1.23 ভোল্ট ক্লিয়ার। আচ্ছা কোনটির সঙ্গে মেলে দেখো, এর সঙ্গে মেলে না কিন্তু বির সঙ্গে মিলে গেছে, ঠিক আছে, কারণ কি এখানে প্লাস দিলে আছে এই বিজারণক আগে আসবে, বি আর সি সঠিক, आंसर হবে 2 আর 3 খ ক্লিয়ার। আচ্ছা দেখো 18 দা কি বলেছে এত যৌগটির আয়ু হবে ইউব্যাক নাম কি হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু বিশ্লেষণ করে নিই। CH3 CH ডবল বন্ড CH মনে রাখতে হবে অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে বন্ড CH বন্ড CH এর কার্বন হবে কিন্তু 1 নম্বর কার্বন, তাহলে 1 2 3 4 ঠিক আছে। আচ্ছা যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে নামের প্রথম সিলেবাল উচ্চারণ করতে হবে, যেমন প্রোপেনের প্রোপ, বিউটেনের বিউট, পেন্টেনের পেন্ট, হেক্সেনের হেক্স, হেপ্টেনের হেপ, ঠিক আছে। তাহলে কয় কার্বন 4 কার্বন, 4 কার্বনটা মূল যৌগ বা অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন, তাহলে বিউটেনের বিউট, ঠিক আছে। এবার দ্বিবন্ধন কত কত নম্বর কার্বনের মধ্যে আছে 2 আর 3 নম্বরের ভিতরে আছে, 2 আর 3 এদের ভিতরে ক্ষুদ্র সংখ্যা কি ক্ষুদ্র সংখ্যা 2, তাহলে বিউট 2। দ্বিবন্ধন মানে অ্যালকিন, তাহলে অ্যালকিনের ইন 2 ইন 1 কত নম্বরে ওইক অ্যাসিড আছে 1 নম্বরে, বুঝা গেছে বিষয়টা। তাহলে आंसर হবে কিন্তু গ, ঠিক আছে। বলছে অক্সালিক অ্যাসিডে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত নির্দেশক কোনটি? অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH বা H2C2O4, এটা মনে রাখতে হবে। যদি কোনো জায়গায় কোনো অ্যাসিডের ভিতরে CH থাকে তাকে বলা হয় মৃদু অ্যাসিড, কি বলেছি মৃদু অ্যাসিড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, সোজা কথায় এটা হচ্ছে CH অক্সালিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা হচ্ছে মৃদু অ্যাসিড, এটা হচ্ছে মৃদু অ্যাসিড আর এটা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে মৃদু অ্যাসিড আর প্লাস তীব্র ক্ষার এর ক্ষেত্রে কি হবে নির্দেশক হবে ফেনাফথলিন পদার্থ, ক্লিয়ার। কোনটি বিজারক পদার্থ? আচ্ছা মনে রাখতে হবে ফেরাস সালফাইড হচ্ছে বিজারক পদার্থ, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট পারম্যাঙ্গানেট জারক, পটাশিয়াম ডাইক্রোমেট জারক, আর এই কোন জারক না বিজারক না সালফিউরিক অ্যাসিড। লোকস গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু দম থাকে, জারক দম থাকে। নিচের কোনটির জন্য ডব্লিউডব্লিউ প্রযোজ্য হবে? কথা সেটা হচ্ছে মোলারিটি, ঠিক আছে। আচ্ছা দেখো তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা দেখো বাইরের তড়িৎ বিশ্লেষণকালে কোনটা আগে চার্জ মুক্ত হবে? মনে রাখতে হবে চার্জ মুক্ত আগে চার্জ মুক্ত হবে হচ্ছে বিজারণ বিভবে যে চার্ট আছে বইটাতে, বিজারণ বিভবে চার্টে যে নিচে অবস্থিত সে কিন্তু আগে চার্জ মুক্ত হবে, কখন নিচে অবস্থিত, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা 23 বলছে RCH2CH2 সোজা কথায় অ্যালকাইল হাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে X হবে, পানি দ্বারা বিজারিত হয়ে সে হবে Y। মনে রাখতে হবে এটা হচ্ছে অ্যালকাইল হাইড KCN বিক্রিয়া করে হবে RCH2CH2CN, এই যে পটাশিয়াম সায়ানাইডের CN এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপর পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। মনে রাখতে হবে এইটুকুর কোনো পরিবর্তন নেই, এইটুকুর কোনো পরিবর্তন নেই। এর যে C এই সেই C আর অক্সিজেন পানির O অক্সিজেন এসে আর H এসে হবে CH মানে কার্বক্সিলিক অ্যাসিড হবে।
সি ডবল এইচ তাকে কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড। অ্যানসার হবে ঘ, কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা 24 টাকে বলেছে অ্যালকাইল হাইড্রেটের সাথে ধাতব সোডিয়াম। মনে রাখতে হবে এখানে শুষ্ক ইথার আছে, তাহলে আমরা শুষ্ক ইথার থাকে কোন বিক্রিয়া মনে রাখতে হবে? তিনটে বিক্রিয়া শুষ্ক ইথার থাকে। একটা আছে উডস বিক্রিয়া, একটা উডস ফিডিক বিক্রিয়া, আর একটা আছে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। ক্লিয়ার? তাই ধাতব সোডিয়াম উডস বিক্রিয়া থাকে শুষ্ক ইথার আর ধাতব সোডিয়াম। উডস ফিডিক বিক্রিয়ায় টলুইন থাকবে, ব্রোমোবেনজিন থাকবে, মানে ওটা হচ্ছে অ্যারোমেটিক বিক্রিয়া। আর গ্রিগনার্ড বিকারক থাকবে ধাতব ম্যাগনেসিয়াম। কিন্তু এখানে কে আছে? এখানে আছে সোডিয়াম। তাহলে আমরা উডস বিক্রিয়া কাকে বলে? যে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইলাইড ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে। উচ্চতর মানে কি? বিক্রিয়কের যে কয় কার্বন উৎপাদে তার ডবল কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। তো বিক্রিয়কে কয় কার্বন আছে? 1 2 কার্বন বিশিষ্ট আছে অ্যালকাইল হাইড, তাহলে উৎপাদে হবে একটা ডবল কার্বন বিশিষ্ট 2 দুগুণে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে বিউটেন। CH3 CH2 CH2 CH3। ক্লিয়ার? এটা হবে বিউটেন। আচ্ছা এইটা হচ্ছে অ্যালকাইলাইডের সাথে KOH, অ্যালকাইলাইডের সঙ্গে RX এর সঙ্গে KOH দুই ভাবে বিক্রিয়া করে। একটা হচ্ছে অ্যাকোয়া, RX এর সঙ্গে KOH দুই ভাবে, আর একটা হচ্ছে অ্যালকোহলীয়। মনে রাখতে যদি অ্যাকোয়া হয় তাহলে সস্তা বিক্রিয়া, এই OH টা আরেক জায়গায় চলে যাবে, মানে অ্যালকোহল হবে। ঠিক আছে? তাহলে এই অ্যাকোয়া আছে, অ্যাকোয়া বিক্রিয়া মানে সস্তা, আর যদি অ্যালকোহলীয় KOH হতো তাহলে অ্যালকিন হতো। ক্লিয়ার? তাহলে OH টা চলে যাবে এর ধারে, তাহলে কি হবে? CH3 CH2 OH মানে হবে ইথানল। C হচ্ছে ইথানল আর B হচ্ছে বিউটেন। তাহলে কোনটা আছে দেখো ক থাকে। এই যে CH2 এর দুটো লিখলে কিন্তু 4 কার্বন নিয়ে হয়, তাহলে এটা বিউটেন, এটা হচ্ছে ইথানল। এর জন্য आंसर হচ্ছে ক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা 25 টাকে বলেছে কোনটি অপ্রতিসম অ্যালকিন। মনে রাখতে হবে অপ্রতিসম কাকে বলে? অপ্রতিসম হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এর বাম পাশে এবং ডান পাশে কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেনের ভিন্নতা থাকে, অপ্রতিসম মানে অসমান হাইড্রোজেন থাকে। দেখো এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটো, তাহলে প্রতিসম। এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা, তাহলে প্রতিসম। এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই পাশে আছে দুটো, এই পাশে একটা, এটা হচ্ছে অপ্রতিসম। आंसर হবে গ। ক্লিয়ার বিষয়টা?